আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ফোকাস নিউজ 24 চ্যানেলের প্রোগ্রাম দেখছেন, সবাইকে সুস্বাগতম। প্রিয় দর্শক, আজকে শুরুতেই আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমাদের এই চ্যানেলটি যাত্রা শুরু করার পর থেকে এখন পর্যন্ত যতগুলি পরিবেশনা আপনাদের জন্য আমরা পরিবেশন করেছি, এখন পর্যন্ত আমাদের সমস্ত পরিবেশনার বিপরীতে আমাদের দর্শক যারা আছেন তারা কেউ কখনো কোনো বাজে কমেন্ট আল্লাহর রহমতে এখনো করেননি। পাশাপাশি আমাদের একজন দর্শকও কিন্তু বলতে পারেননি যে আমাদের চ্যানেলের কোনো তথ্য ভুল অথবা কোনো বাস্তবতার সাথে মিল এমন কোনো তথ্য আমরা পরিবেশন করেছি। প্রিয় দর্শক, সেই অবস্থানের উপর ভিত্তি করে, আপনাদের উপর আমাদের বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে আমরা একটা কথা বলতে চাই, যদি আমাদের চ্যানেল থেকে কখনো কোনো ভুয়া সংবাদ অথবা কোনো বাস্তবতার সাথে মিললে এমন কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার নেই। আর যদি ধরনের কোনো তথ্য আমরা আপনাদেরকে কখনো না দিয়ে থাকি, বা আপনারা যদি আমাদের কোনো তথ্যের সাথে বাস্তবতার মিল পেয়ে থাকেন এবং সত্য তথ্যগুলি যদি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে থাকে, এবং যদি মনে করেন যে আমরা বাস্তব এবং সত্য তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবসময় আমাদের পাশে থাকবেন, এই আশাই আপনাদের কাছ থেকে আমরা কামনা করি। দর্শক, আজকে আপনাদের জন্য আমি এমন একটা তথ্য দিয়ে শুরু করছি, যে তথ্যটা আমরা চাইলেও আরেকবার আপনাদেরকে আর পৃথিবীতে দিতে পারবো না, অথবা এই ঘটনাটি দ্বিতীয়বার আর পৃথিবীতে কখনোই ঘটবে না। নিশ্চিত যে দ্বিতীয়বার কখনোই ঘটবে না। আসুন তাহলে সে ঘটনাটা কি। আপনারা জানেন যে সারা পৃথিবীতে যতজন মানুষের লিডার আছেন, গণমানুষের লিডার আছেন, অর্থাৎ যাদেরকে আমরা বাংলায় নেতা বলি, এবং যে সমস্ত রাষ্ট্রপ্রধানগুলি আছেন সারা পৃথিবীতে, সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান, জনপ্রিয় নেতা হচ্ছেন বর্তমানে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে পৃথিবীব্যাপী সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন ইরানের প্রয়াত নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি 26 সালের 8 ফেব্রুয়ারি গত রাত আমেরিকা এবং দখলদার রাষ্ট্রের যৌথ বাহিনীর বিমান হামলায় তিনি শহীদ হন। এখনো পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা হচ্ছেন সেই আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরও কিন্তু বলে আখ্যায়িত করা হয়। এবং ইরানি জনগণদের মানসপটে এরকম এত বড় জায়গা আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়া কেউ দখল করতে পারেনি, যিনি দীর্ঘ বছর ধরে তিনি ইরানের সেই সর্বোচ্চ নেতা হিসাবে সর্বোচ্চ ক্ষমতার আসনে আসীন আছেন। এবং এই নেতা ইরানের মানুষের মনের মধ্যে এতখানি জায়গা দখল করেছে যে তারা তার নিহতের সংবাদ শুনে দিনের পর দিন বুক চাপড়ে তারা কান্না করেছে, শোকের মাতম করেছে, যেটা পৃথিবীব্যাপী বিভিন্ন গণমাধ্যমে দেখানো হয়েছে। প্রিয় দর্শক, আগামী 4 জুলাই থেকে শুরু করে 9 জুলাই পর্যন্ত বিভিন্ন স্থানে ওনার জানাজা এবং দাফনের অনুষ্ঠানগুলি হবে। আমি আপনাদেরকে এই মহামান্য, এই বড় ধরনের ইরানি জাতির এই সর্বোচ্চ তথা পৃথিবীর বহু মানুষের এই সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠানের তারিখগুলি এবং স্থানগুলি স্পষ্ট আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে ইরানের যে সর্বোচ্চ নেতার জানাজার অনুষ্ঠানের নিমিত্তে যে অকল্পনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে তেহরানের পক্ষ থেকে, এবং এই জানাজা এবং দাফনের অনুষ্ঠানের ঘিরে আন্তর্জাতিকভাবে বিভিন্ন রকমের গোয়েন্দাগিরি এবং বিভিন্ন রকমের সুযোগ খোঁজার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। ধারণা করা হচ্ছে এই সর্বোচ্চ নেতার অনুষ্ঠানে তারা হয়তো হামলা করতে পারে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন, অর্থাৎ গতকালকে ফলাও করে দখলদার রাষ্ট্র থেকে বলা হয়েছে
দখলদার রাষ্ট্রের যে যুদ্ধমন্ত্রী আছে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে জ্যেষ্ঠ পুত্র, যিনি আয়াতুল্লাহ আলী খামেনির সাথে একসাথে বোম্বিং এ আহত হয়েছেন, বর্তমান ইরানের তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে আসীন আছেন, সেই মোস্তফা আলী খামেনিকে পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে। এবং এই হুমকির পরে কিন্তু ইরান আবার তাদের বিশেষ বার্তা ছেড়েছে সারা পৃথিবীব্যাপী। সে বার্তা ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আবার যদি দখলদার রাষ্ট্রের পক্ষ থেকে ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে তার জবাবে কিন্তু পৃথিবীতে কিয়ামত নামবে। দর্শক, ইরানের কঠিন জবাবের পরিপ্রেক্ষিতে আপনারা কি ভাবছেন যে ইরান কি করতে পারে? আগে হয়তো বা ইরান সেটা সহ্য করেছে, আর এবারটা ইরান কি পরিমাণ জবাব দিতে পারে? আপনার মন্তব্য আমাদের কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, তেহরানে জানাজার মধ্যে দিয়ে শুরু হবে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অনুষ্ঠানাদি। সেই তেহরানে জানাজা শুরু হবে 4 তারিখ অর্থাৎ 4 জুলাই। যে জানাজা অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ থেকে বাংলাদেশের স্পিকার মেজর অব হাফিজউদ্দিন বীর বিক্রম ওনার নেতৃত্বে 6 সদস্যের একটা দল তেহরানে পৌঁছেছে। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় তিনি তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা অংশগ্রহণ নেবেন এবং সেখানে তাদের বর্তমান রাষ্ট্রীয় সর্বোচ্চ নীতি নির্ধারকের সাথে তিনি দেখা করবেন। তিনি হয়তোবা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের স্পিকার সাথে হয়তোবা দেখা করতে পারেন। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আর কোনো টিম গেছে কিনা আমাদের কাছে স্পষ্টভাবে কোনো তথ্য আসেনি। তবে ইরানের সাথে বাংলাদেশের যে সম্পর্কের টানাপোড়েন করেছিল, এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার পরই বাংলাদেশ থেকে যে কোনো প্রতিবাদ জানানো হয়নি, সেই বিষয়ে হয়তোবা সম্পর্কের শিথিলতা হয়তো শেষ হতে পারে, বা আবারও হয়তো ইরানের সাথে ভালো সম্পর্ক, উষ্ণ সম্পর্ক তৈরি হওয়ার একটা পদক্ষেপ তৈরি হতে পারে। প্রিয় দর্শক, এরপর তেহরানে শেষ বিদায়ের পর 7 জুলাই পবিত্র কোম শহরে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আবার অনুষ্ঠিত হবে। তারপর 8 তারিখ অর্থাৎ 8 জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির কফিনটি ইরাকের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করবে, এই বিষয়ে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং 9 জুলাই মাশহাদে ইমাম রেজাল ইসলামের পবিত্র মাজারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। প্রিয় দর্শক, বিদায় নিয়েছে পৃথিবী থেকে একজন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যাকে ইরানিরা তাদের অন্তরে স্থাপন করেছেন, অন্তরে জায়গা দিয়েছেন এবং তার এই সংগ্রাম, দীর্ঘদিনের সংগ্রাম, আয়াতুল্লাহ আলী খামেনির ছাত্র জীবন থেকে তিনি সংগ্রাম করতে করতে আস্তে আস্তে তিনি বিপ্লবের মধ্যে দিয়ে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় আসীন হয়েছেন। এবং তিনি যে এত বড় বর্ষীয় নেতা ছিলেন, তার এক কথায় ইরানের এই প্রান্ত থেকে ও প্রান্ত সবাই চুপ করে শুনত এবং তার এক কথায় সবাই সিদ্ধান্ত নিত। তার এক আঙ্গুলি হেলনে কিন্তু সমস্ত ইরানের জাতির সবকিছু তারা উজাড় করে দিতে প্রস্তুত হতো। দর্শক, বর্তমানে এই জানাজা এবং অনুষ্ঠানকে ঘিরে যে সমস্ত গোয়েন্দা তথ্যগুলি পাওয়া যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে বিশেষ যে তথ্যটি, তা হলো এই জানাজার অনুষ্ঠানকে কেন্দ্র করে ইরানে বিভিন্ন পয়েন্টে সুবিধা নিতে পারে ইরানের শত্রু রাষ্ট্রগুলি, অর্থাৎ আমেরিকা এবং দখলদার রাষ্ট্রগুলি। তারা হয়তোবা এই জানাজা অনুষ্ঠানে ইরানের যে সমস্ত ব্যক্তিগুলি এখন তাদের টার্গেট আছেন, তাদেরকে হত্যা করার মতো অপচেষ্টা বা অপকৌশল তারা চালাতে পারে। সেজন্য ইরানের গোয়েন্দা বাহিনী এবং ইরানের প্রতিরক্ষার বাহিনীগুলো তারা দিনরাত অন্যভাবে কাজ করছে। ইরানের চতুর্দিকে তারা নিরাপত্তা বাড়িয়েছে। ইরানের আকাশ সীমায় তারা নতুন করে জেট ফাইটার তারা মোতায়েন করেছে এবং সার্বক্ষণিক 24 ঘন্টায় ইরানের আকাশে তারা টহল দিবে। পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ এবং
কিছু ইরানের বন্ধু রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে তারা সেখানে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে সহায়তা করার জন্য। এভাবে ইরানের যতগুলি ব্যবস্থাপনায় ইরানের সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা এবং ইরানের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া দরকার, সমস্ত প্রস্তুতি কিন্তু ইরান ইতিমধ্যে সম্পন্ন করেছে। এর মধ্যে বিশ্বের প্রায় 90-টিরও বেশি দেশ থেকে এই জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের লোকজন সেখানে উপস্থিত থাকবেন। রাশিয়ার ভ্লাদিমির পুতিন আসার কথা রয়েছে ইরানের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বিশ্বের যে সমস্ত বড় বড় দেশগুলির সর্বোচ্চ নেতারা সেখানে অংশগ্রহণ করবেন। সেখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ব্যবস্থা যাতে না ঘটে সে বিষয়ে কিন্তু ইরান যথেষ্ট ব্যবস্থাপনা নিয়েছে। এরপরও একটা কথা না বললেই নয়, ইরান কিন্তু তাদের এই অনুষ্ঠানে কয়েকটি দেশকে কিন্তু আমন্ত্রণ জানায়। তার মধ্যে 1 নম্বর আমেরিকা। আমেরিকাকে কোনো আমন্ত্রণ পত্র ইরানের পক্ষ থেকে পাঠানো হয়নি এবং দখলদার রাষ্ট্রকে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। প্রিয় দর্শক, অনেক দর্শকই কিন্তু এই বিষয়ে বলছেন যে আমন্ত্রণ পত্র পাঠানোর দরকার হয়তোবা ছিল বা পাঠালে ভালো হতো, কিন্তু ইরানের যে সংস্থাটি এই আমন্ত্রণ দেওয়ার নিজে কাজে নিয়োজিত ছিল, অর্থাৎ কাদেরকে তারা আমন্ত্রণ দিবে এবং কাদেরকে তারা আমন্ত্রণ দিবে না, এই ধরনের সংস্থার পক্ষ থেকে যদি সরাসরি কিছু বলা না হয়, তবে ইরানের কিছু মাধ্যম থেকে আমরা যে তথ্য পেয়েছি তারা এই দুটি রাষ্ট্রের আমন্ত্রণ দেওয়ার পক্ষে ছিল না। তার কারণ এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার জন্য তারাই দায়ী। তাদের আক্রমণে তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। আর তাদেরকে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে ইরানের জনগণকে অবশ্যই এ বিষয়ে জবাব দিতে হবে, কারণ ইরানি জনগণের যে পালস, সে পালসটা বুঝেই কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে। ইরানি জনগণ কখনো ক্ষমা করতে পারবে না, এ ধরনের প্রত্যয় ব্যক্ত করেছে যারা এই সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে। ইরানি জনগণ তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আবারও, এবং তারা কখনোই এই জানা যায় তাদের এই সমস্ত রাষ্ট্রের কোনো নীতি নির্ধারকের অর্থাৎ বা কর্মকর্তার অংশগ্রহণ তারা সহ্য করবে না। এই ধরনের তথ্য এবং জনগণের এই ধরনের পালস বুঝে কিন্তু ইরান এই কাজ থেকে বিরত ছিল। কিন্তু আরেকটি কথা না বললেই নয়, ইরানের পক্ষ থেকে কিন্তু ভারতের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন প্রশ্নের বিষয় যে তিনি ইরানের দাওয়াতে এই সর্বোচ্চ নেতার শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কিনা। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের দাওয়াতে কি সে অনুষ্ঠানে যাবেন? দর্শক, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। এরপর আসছি মধ্যপ্রাচ্যের হরমুজ নিয়ে কিছু কথা বলি। হরমুজ প্রণালী ইরান কখনোই তাদের আওতার বাইরে রাখবে না। হরমুজ প্রণালীতে যদি আমেরিকা কিছু করতে যায় তাহলে সেখানে কিন্তু আমেরিকার দাফন সম্পন্ন করা হয় বলে এ ধরনের মন্তব্য ব্যক্ত করেছেন ইরানের আইআরজিসির কমান্ডার। ইরানের আইআরজিসি থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, অর্থাৎ আইআরজিসির মিনিস্টার হলো ইরানি রেভলিউশনারি গার্ড। এই রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে হরমুজ যদি কোনো কিছু করার চেষ্টা আমেরিকা করে থাকে তাহলে সেখানে তাদেরকে দাফন করা হবে। দর্শক, এত বড় সত্য কথা কিন্তু ইরান আগে কখনো বলেনি। অর্থাৎ ইরান কিন্তু এবার ডেডলাইনে চলে গেছে, আর সামনের দিনগুলোতে আমেরিকা এবং দখলদারদের কোনো পদক্ষেপকে কিন্তু ইরান আর ছোটভাবে দেখবে না। যে কোনো ছোটখাটো পদক্ষেপের বিপরীতে ইরানের অ্যাকশন হবে কিন্তু, অর্থাৎ পাল্টা প্রতিক্রিয়া হবে কিন্তু খুবই মারাত্মক এবং ভয়াবহ। প্রিয় দর্শক, এরই মধ্যে লেবানন ফ্রন্টে কিন্তু যে সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছে সে পরিস্থিতিতে এই শেষকৃত্য অনুষ্ঠান অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠানের পরে ইরানের প্রতিক্রিয়া কি হতে পারে বা ইরান কি ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি দখলদার রাষ্ট্র তৈরি করতে পারে সে বিষয়ে কিন্তু বিশ্লেষকরা নানানভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মন্তব্য করছেন। তবে আশা করা হচ্ছে ইরানের পক্ষ থেকে এবার সর্বশেষ টার্গেট যেভাবে মানুষ ফিল আপ করে নেওয়ার জন্য, অর্থাৎ ইরানের যে সর্বশেষ টার্গেট সেটা হচ্ছে দখলদার রাষ্ট্রকে একটা শায়েস্তা করা, পাশাপাশি আমেরিকার সমস্ত ঘাঁটিগুলো এখান থেকে চিরতরে উচ্ছেদ করা। ইরান হয়তোবা তাদের মাথায় তারা ওই যে
যে কাপড়টি বাঁধে শহীদ তামান্না নিয়ে, হয়তো বা এই ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে। দর্শক, আপনারা বোঝেন যে চ্যানেলে অনেক কথাই বলা যায় না, তাই যতটুকু সম্ভব সেন্সর করে আমাদের কথা বলতে হয়। আর এটা আপনারা অবশ্যই বুঝে নেবেন। পাশাপাশি ইরানকে যে ধরবে সে বিষয়ে আমি আমার কতটা এর আগের পরিবেশনে একটা কথা আপনাদেরকে বলেছি, তা হলো পাকিস্তানকে নিয়ে এখন চলছে আশ্চর্যজনক খেলা। সেই খেলায় পাকিস্তান হয়তো ভেঙে খান খান হয়ে যাওয়ার উপক্রম করছে। আর এর পিছনে কাদের হাত আছে সেটা আপনারা জানেন। পাকিস্তানের বিরুদ্ধে বর্তমানে মোসাদের যথেষ্ট কর্মকাণ্ড চলছে, অর্থাৎ দখলদার রাষ্ট্রের যথেষ্ট কর্মকাণ্ড চলছে। দখলদার রাষ্ট্রটি সরাসরি পাকিস্তানে অনেক কিছু ঘটাচ্ছে বলেও কিন্তু বিভিন্ন তথ্য থেকে প্রকাশ। প্লাস পাকিস্তানে বর্তমানে আফগানিস্তানে যে যুদ্ধ চলছে, আফগান যোদ্ধারা ড্রোন দিয়ে দুদিন আগেও পাকিস্তানে বড় ধরনের হামলা করেছে। সে হামলার জন্য পাকিস্তান ভারতকে দায়ী করেছে। এমনকি গত পরশুদিন, অর্থাৎ কাশ্মীর নিয়ে যে কথাটা সমস্ত মিডিয়া উঠে আসলো, কাশ্মীরের সর্বোচ্চ নেতা যিনি এখন আছেন তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তারা পাকিস্তানের বর্তমান সরকারকে তারা চান না। তারা তাদের বিরুদ্ধে অলরেডি যুদ্ধ ঘোষণা করছেন প্রায় প্রক্রিয়ায়। যদি সরকার তাদের ব্যবস্থাপনা কাশ্মীরের জন্য পরিবর্তন না করে, তারা হয়তো বা ভারতের সাহায্য নিতে বাধ্য হবেন এবং ভারতের সাহায্য নিয়ে কাশ্মীরকে স্বাধীন করে ফেলবেন। এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে কাশ্মীর আর পাকিস্তানের অংশই থাকবে না, কাশ্মীর স্বাধীন হিসেবে তারা থাকতে চায়। এবং পাকিস্তানের এই সরকারকে তিনি অনেকটা আলটিমেটামের মতো কথা ওনার ব্যক্ত করেছেন। এদিকে কাশ্মীর ছাড়াও বেলুচিস্তান সহ আরো কয়েকটি প্রদেশে কিন্তু পাকিস্তানের বিদ্রোহ তৈরি হওয়ার আশঙ্কা, অর্থাৎ মুখোমুখি অবস্থায় আছে বিদ্রোহের। যে কোনো মুহূর্তে হয়তো বা বিদ্রোহীরা রাস্তায় নেমে পড়তে পারে এবং পাকিস্তান সেনাবাহিনীর সাথে হয়তো বা তাদের সরাসরি যুদ্ধ শুরু যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে পাকিস্তান কিভাবে সামাল দিবে, পাশাপাশি এ ধরনের পরিস্থিতি তৈরি করার পিছনে যাদের হাত আছে তারা এই পরিস্থিতি তৈরি করে সবসময় ইরানকে একা করে ফেলার জন্য। আপনারা জানেন যে পাকিস্তান এবং ইরানের সাথে বর্ডার কান্ট্রি আছে, ইরানের সাথে বর্ডার আছে এবং মুসলিম বিশ্বে ইরানের পর কিন্তু পাকিস্তানের অবস্থান, কারণ একটি মাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। আর এই পাকিস্তান যদি ইরানের পার্শ্ববর্তী রাষ্ট্র হয়, হয়তোবা ইরানের কোনো বিপর্যয়ের অবস্থা দেখলে সে পাকিস্তান থেকে সরে আসতে পারে। আর এই জন্যই পাকিস্তানকে আগে থেকেই ব্যস্ত রাখা, তাদেরকে দমিয়ে রাখা এবং পাকিস্তানের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে পাকিস্তান যখন ব্যস্ত থাকবে তখন ইরানকে একা পেয়ে সাইজ করতে খুবই সুবিধা হবে। আপনারা এর আগে দেখেছেন ইরানে যখন 60 দিনের যুদ্ধ হয়েছে, 40 দিনের যুদ্ধ হয়েছে প্রিয় দর্শক, এর আগে যখন ইরানকে আক্রমণ করা হয়েছে তখনও কিন্তু ইরান আক্রমণের আগে পাকিস্তানকে তাদের একটা সমস্যায় ফেলে, অর্থাৎ ভারতের সাথে তো যুদ্ধ তারা লাগিয়ে দিয়েছে, না হলে আফগানিস্তানে পাকিস্তানের যুদ্ধ বাঁধানো হয়েছে। ঠিক তখন পাকিস্তান সেটা নিয়ে ব্যস্ত, আর এই ব্যস্ত সময়ের মধ্যেই এই সুযোগে ইরানকে আক্রমণ করা হয়েছে এবং ধাপে ধাপে ইরানের অনেকগুলি লিডারকে, অনেকগুলি সামরিক বড় কর্মকর্তাকে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ ইরানের রাষ্ট্রের অনেকগুলি গুরুত্বপূর্ণ লোককে কিন্তু হত্যা করা হয়েছে। অর্থাৎ তাদের মিশন হলো ইরানের যে মেধাগুলি আছে, তাদের যে লিডারগুলি আছে, তাদের যে কমান্ডারগুলি আছে, এদেরকে যদি শেষ করে ফেলা যায় তাহলে ইরানের আর কথা বলার মতো কোনো লোক থাকবে না, ইরানের রাষ্ট্রে তাদেরকে সুসংহত করার মতো লোক থাকবে না এবং বিশ্ব রাজনীতিতে ইরানের যে দখল সেখানে আর ইরানের সে অবস্থান থাকবে না এবং ইরান অবশ্যই আস্তে আস্তে তাদের বটে চলে আসবে এবং তাদের পরিচালিত, তাদের মদতপুষ্ট পুতুল সরকার ইরানকে বসে তারা ইরানকে পরোক্ষভাবে শাসন করবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী দিন বাংলাদেশের কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আবারও দর্শকদের কাছে আমাদের কথাগুলি দ্রুত যেন পৌঁছে যায় সে বিষয়ে আপনারা সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে।